আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কয়েকটা আপনার স্থির চিত্র এবং ভিডিও চিত্র আমি দেখছিলাম। ভিডিও চিত্র হলো একটা যুবক, তরতাজা একজন যুবক, তাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে এবং উনি যাওয়ার সময় আশেপাশে যে সমস্ত লোকজন ছিল তাদের উদ্দেশ্যে হাত তুলে অভিবাদন জানাচ্ছে। একজনকে দেখলাম যে ভি চিহ্নটা উনি দেখাচ্ছেন। তার মানে বোঝা গেল ওই ব্যক্তির উপর, ওই ব্যক্তির ভেতরে তেমন কোনো উদ্বেগ কাজ করছে না। তাকে যে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, উনি যে খুব উদ্বিগ্ন, খুবই হতাশ অথবা দুঃখিত তাও মনে হচ্ছে না। ভদ্রলোক পরে যেটা আমি জানতে পারলাম যে উনি যুবলীগে, চট্টগ্রামের যুবলীগের সাতকানিয়া উপজেলার যুগ্ম আহ্বায়ক ছিলেন উনি একসময়। এবং সে হয়তো ভেবেই নিয়েছে রাজনীতি করি, রাজনীতি করলে তো এরকমভাবে অ্যারেস্ট হতেই হবে, এবং সেভাবেই উনি অ্যারেস্ট হচ্ছেন এরকমই বোঝা যাচ্ছিল তার আচার আচরণ দেখে, গেস্টার দেখে। ভিডিওগুলি খুবই স্পষ্ট, উনি হাসি মুখেই যাচ্ছেন। এবং ওনাকে যে মামলায় অ্যারেস্ট করা হয়েছে সেটা হলো 2024 সালের চট্টগ্রামের সাতকানিয়া থানার একটা বিস্ফোরক আইনের একটা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 2024 সালে যখন এই মামলাটা হয়, বিস্ফোরক মামলাটা হয়, সেই মামলায় উনি যে একদম লিপিবদ্ধ, প্রথমে এজাহারভুক্ত আসামি সম্ভবত তা নয়, আরও অনেকে থাকে না, ওই হিসেবে উনি যুক্ত হয়ে গেছেন আর কি। এটা আমি কেন ভাবছি সেটা আমি বলি। ভাবছি এই কারণে, উনি কিন্তু স্বাভাবিক জীবনযাপনই করছিলেন। ওনার ভাই বলছিলেন একটা পত্রিকাকে যে এলাকায় একটা জমি নিয়ে বিএনপি এবং জামাতের কয়েকজন স্থানীয় নেতার সঙ্গে তাদের একটা বিরোধ ছিল, এবং সেই বিরোধ নিষ্পত্তির জন্য ওই ভদ্রলোক মিস্টার নুরুল আলম তিনি ওই সাতকানিয়া ভূমি অফিসে গিয়েছিলেন শুনানি করার জন্য। এরকম কিন্তু ভূমি নিয়ে ঝামেলা হলে শুনানির জন্য তারা ডাকে ভূমি অফিস, সেখানে উনি গিয়েছিলেন শুনানির জন্য, এবং সেখানে থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। তার মানে ওনার ভাইয়ের বক্তব্য থেকে মনে হচ্ছে যাতে শুনানিতে যে অংশ নিতে গিয়েছে এবং এই বিরোধটাকে প্রেশার দেওয়ার জন্য অথবা অন্য কোনো কারণে তাকে ওইখান থেকে ধরে নেওয়া যাওয়া হয়েছে। 2024-এর মামলা 2026-এ ওনাকে গ্রেপ্তার করা হইল। আচ্ছা, এখন করার পর তারপরে তাকে কিন্তু আবার কারাগারেও পাঠিয়ে দেওয়া হয়েছিল, জেলখানায় পাঠিয়ে দেওয়া। জেলখানায় গিয়েছে গতকালকে, আজকে শেষ, মারা গেছে। এই যে ঘটনাটা, বুধবার সকালে তাকে, সে নাকি অসুস্থ হয়ে পড়ছিল কেন্দ্রীয় কারাগারে, সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এখন উনি কী এমন ঘটলো যে লোকটা হাসি খুশি লোকটা চলে গেল একদিনের মধ্যে সরকারি হেফাজতে, কারণ কারাগার তো সরকারি জায়গায়, একটা সরকারি হেফাজতে ওনার মৃত্যু হয়ে গেল। কী কারণ, কী সমাচার কিছুই বলা হচ্ছে না, এবং তারা বলা হচ্ছে তারা নাকি ভালো ছিল, সব কিছু ঠিকঠাক, মারা গেল। এই যে সরকারি হেফাজতে বা কারাগারে মারা যাওয়ার ঘটনা, উনি যদি এমন হতো দীর্ঘমেয়াদী কোনো রোগে আক্রান্ত থাকতো তাহলে ওনাকে বুঝতে পারতাম, কিন্তু সে ধরনের কোনো রোগের কোনো ইতিহাস নেই। উনি কি হার্ট অ্যাটাক করে মরেছেন নাকি, ডাক্তাররা তো নেওয়ার আগেই সে মারা গেছে। ওনার নাকি সকালবেলা ওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তার হৃদরোগ হতে পারে, বুকে নাকি হঠাৎ ব্যথা অনুভব করেছে। এগুলি সবই কিন্তু ওই সরকারি যারা লোক আছে তাদের বক্তব্য। আমরা এরকম আরও অনেক দেখি। আমি আরেকটা ঘটনা বলি, তারপর আমরা মূল আলোচনায় আমি আসতেছি। কদিন আগে, এই গত 21 তারিখে ঘটনা বলি, রোববার, গত 21শে জুন রোববার, সেদিনও সকালে ফরিদপুরে আরেকজন ছেলে এরকম মারা গেছে। তাকেও ঠিক আগের দিন নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক আগের দিন সে আবার ছাত্রলীগের সঙ্গে সে জড়িত ছিল। সে একসময় ছাত্রলীগ করতো আর কি, এখন তো ছাত্রলীগ নিষিদ্ধ, তো একসময় ছাত্রলীগ করতো। তাকে ডিবি পুলিশ তার বাড়ির সামনে থেকে ধরে নিয়ে গেছে। অপরাধ, তার কাছে নাকি গাঁজা পাওয়া গেছে, এবং এই গাঁজা খোঁজার জন্য তার বাড়িতে ভেতরে ঢুকে জিনিসপত্র তছনছ করে, ভাঙচুর করে অনেক কিছু ডিবি পুলিশ করেছে, করে তাকে ধরে নিয়ে গেছে। এবং ধরে নিয়ে যাওয়ার পর ডিবি পুলিশের ভাষ্য, ধরে নিয়ে তার সঙ্গে নাকি তারা খুব ভালো ব্যবহার করছে, খাওয়াইছে, দাওয়াইছে, মধুর আচরণ করছে, এত মধুর আচরণ এবং এত খাওয়া দাওয়া যে পরের দিন সে মারা গেছে। এবং পুলিশ বলছে ওরা নাকি মস্তিষ্কে রক্ত খাওয়ানোর মাধ্যমে মারা গেছেন।
ওনার মস্তিষ্কে রক্তক্ষরণ বা হৃদরোগ বা এ ধরনের কোনো রোগের পূর্ব ইতিহাস ছিল বলেও কিন্তু জানা যায়নি। এখন পুলিশের কাছে যাওয়ার পরে উনি হঠাৎ করে এই রোগে আক্রান্ত হলেন এবং তারা মারা গেলেন। এবং ওনার অপরাধ, ওনার কাছে গাঁজা পাওয়া গেছে। গাঁজা কোথায় পেল? ওর পরিবারের লোকজন বলছে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল, পুলিশ দাবি করছে গাঁজা পাওয়া গেছে। আমরা বিভিন্ন সময় এগুলি দেখি এবং বিভিন্ন মুভিতেও আপনি দেখবেন যে চট করে একটা পকেটে ঢুকিয়ে দিয়ে বলে এই গাঁজা পাওয়া গেছে। গাঁজা উদ্ধারের নামে ওই ছেলেটার জীবনটাই শেষ হয়ে গেল। এই ঘটনাকে কেন্দ্র করে, ঘটনাটা এতটাই মর্মান্তিক ঘটনা যে এই ঘটনাকে কেন্দ্র করে এই ফরিদপুরের এখানকার যে জেলা বিএনপির যে সদস্য সচিব AK-M কিবরিয়া, উনি গতকালকে একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে। উনি ওনার ফেসবুক পোস্টে কী লিখেছেন? উনি লিখেছেন, ফরিদপুর জেলায় একজন আসামির পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। পূর্বে তার নামে কোনো মামলা ছিল কি না জানি না। পুলিশ বলছে মাদকসহ আসামিকে গ্রেপ্তার করেছে, কিন্তু রাতে অসুস্থ হয়ে ছেলেটা মারা যাওয়ার পরে পুলিশ সুপারের বক্তব্য ও শেখ হাসিনা সরকারের পুলিশের বক্তব্য হুবহু মিলে যায়। দেখুন, এখানে দুটো কথা। এক নম্বর কথা হলো, ওনার নামে পূর্বে কোনো মামলা ছিল কি না কিবরিয়া সাহেব জানেন না। ওনাকে মাদকের মামলা, মাদক তার কাছে নাকি পাওয়া গেছে। এবং তারপরে উনি বলছেন যে এই সময়ে এই ঘটনার পরে ওখানকার যে পুলিশ সুপার, তার যে বক্তব্য, তার সঙ্গে উনি শেখ হাসিনা সরকারের পুলিশের বক্তব্যের মিল পাচ্ছেন। প্রথম প্রশ্ন হলো, যদি ওনার নামে মাদক থেকেও থাকে অথবা যদি ওনার নামে পুরনো কোনো মামলা থেকেও থাকে যেটা উনি জানেন না, তারপরেও তার এ ধরনের মৃত্যু কি কাম্য? এ ধরনের মৃত্যু কি গ্রহণযোগ্য? কাজে মামলা থাকা, পুরনো মামলা থাকা বা না থাকা, এটা অর্থহীন। যদ্দূর আমি জেনেছি তার নামে কোনো মামলাও ছিল না আগে, তাকে ধরতে হবে, তাই একটা খোরা অজুহাতে ধরাম আর কি। আর পুলিশের যে বক্তব্যটা, এটা যে মিল পাচ্ছে, এটা আজীবন উনি মিল পাবেন। এটি কিবরিয়া সাহেবের অবাক হওয়ার কিছু নাই। এটা হাসিনার পুলিশের সঙ্গে মিল পাবেন, এর আগে যদি আরও কোনো পুলিশ থাকে তাদেরও মিল পাবেন। আসলে সরকার পরিবর্তন হয়েছে, পুলিশের মন মানসিকতার কোনো পরিবর্তন হয় নাই। পুলিশের কাছে মানুষ মানুষ নয়। এই যে ঘটনাটা, এই যে মাদকের সঙ্গে জন্য যাকে ধরা হয়েছে, যে ছেলেটাকে, এই ছেলেটাকে ধরার পর তার মার সামনেই মারা হয়েছে এবং তার ফ্যামিলির লোকজন সবাই জানে। তার মা ওখানে দাঁড়িয়েছিল, বাড়ির সামনে থেকে ধরছে রে ভাই, সবার সামনে তাকে মারছে। পুলিশকে মারতে পারে? ডিবি পুলিশকে কারো গায়ে হাত, যদি তার হাতে মাদক থেকেও থাকে, ধরলাম তার কাছে মাদক আছে, যেটা আমি বিশ্বাস করি ছিল না, আমি বিশ্বাস করি তাকে এনে প্ল্যান্ট করা হয়েছে, আমার ধারণা। কিন্তু যদি ধরলাম আছে মাদক, আমি ডিবি পুলিশকে বলি আপনি মারতে পারেন ভাই, তাকে আপনাকে মারার ইখতিয়ার কে দিল? কোন আইনে আপনি তাকে মারলেন বলেন? থানায় এনে আপনি জিজ্ঞাসাবাদ করেন, সেটা এক কথা, কিন্তু ওখানে ওপেন জায়গায় মারলেন কেন? এখানে দুটো ঘটনা ঘটে। ঘটনা হলো, এক নম্বর কথা, এই মুহূর্তে যদি কেউ ছাত্রলীগ করে অথবা ছাত্র পরিবারের কেউ ছাত্রলীগ করে অথবা যুবলীগ করে অথবা আওয়ামী লীগ করে, তাহলে তাকে মারার এক ধরনের বৈধতা এই দেশে তৈরি হয়েছে। তুমি ছাত্রলীগ, তুমি স্বৈরাচারের দোসর, তুমি যুবলীগ, অতএব তোমাকে আমি মারতে পারি। এই ধরনের একটা বৈধতা সমাজে অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, এখনও সেটা বহাল আছে। যেটা আমরা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠানে কোনো আয়োজনই হয় নাই, তাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এবং সাংবাদিককেও প্রভাবিত হতে দেখেছি। এটা গেল একটা দিক। দ্বিতীয় আরেকটা দিক হলো, এই যে পুলিশগুলি যারা ধরেছে, এই যে 12-13 জন গিয়েছিল, ওখানে যিনি ওসি ছিলেন, আচ্ছা এদের নিয়োগ কি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয়েছে অথবা বিএনপি সরকারের আমলে হয়েছে? হয়নি। কিন্তু এদের কিন্তু নিয়োগ হয়েছিল আওয়ামী লীগ আমলেই অথবা তারও আগে। এবং ওই গত 15 বছর আওয়ামী লীগের শাসন আমলের 15 বছর এই পুলিশ কিন্তু নানাভাবে এই ধরনের আচরণ বিএনপির উপর করতো, জামাতের উপর করতো, করে তারা প্রমাণ করার চেষ্টা করতো আওয়ামী লীগ গভর্নমেন্টের কাছে যে তারা কতটা আওয়ামী প্রেমী। এবং তারা এখন প্রাণপণে চেষ্টা করছে প্রমাণ করার জন্য যে আওয়ামী লীগের লোকদেরকে মেরে ধরে হত্যা করে পিটিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে আমরা কতটা বিএনপির লোক হয়ে গেছি অথবা কতটা জামাতের লোক হয়ে গেছি। এই পুলিশ কিন্তু পেশাদার পুলিশ না, এই পুলিশ হলো
পেশাদারিত্বের মাধ্যমে, পেশাদারি বলবো না আমি, একটি পেশাদার সন্ত্রাসের মতো তাদের আচরণ। তারা তাদের অপকর্মের মাধ্যমে সরকারের বিশ্বাসভাজন, সরকারের আস্থাভাজন হওয়ার চেষ্টা করছে। এখান থেকে সরকার কি করবে? সরকার যদি এগুলোকে প্রশ্রয় দেয় তাহলে কি হবে? আগামী যে সরকার আসবে তার সময় তারা এই কাজই করবে। পুলিশকে পেশাদার পুলিশ হতে হবে। সেটা কি পুলিশ হতে পেরেছে? তার কাছে 2 পুরিয়া গাঁজা পাওয়া গেছে, অতএব তাকে মেরে ফেললে কিছু হবে না। ওসিকে প্রত্যাহার করা হয়েছে, ধরা যাক কি হলো, ওসিকে প্রত্যাহার হলো, যে যার জান গেল সে ফিরে আসবে, তার ফ্যামিলি সেই শোক শেষ হবে। ওসিকে প্রত্যাহার করা হয়েছে, এটা কোনো শাস্তি? ওসিকে প্রত্যাহার করে আপনি আরেক জায়গায় তাকে পোস্টিং দেবেন 2 দিন পরে। কিন্তু এই যে একটা হত্যাকাণ্ড ঘটল, এর প্রতিকার কীভাবে সম্ভব? এই তাকে প্রত্যাহার করা হয়েছে, এই সংবাদ শোনার পর এদেশের সব মানুষ কি শান্তি পাবে যারা এই নিউজ পড়বে? অথবা যে বিএনপির নেতায় বিবৃতি দিয়েছেন উনিও কি স্যাটিসফাইড হবেন? এই প্রশ্নগুলি কিন্তু থাকবে রে ভাই। আজকে আরেকটা জিনিস দেখলাম, বগুড়ার একজন ডাক্তারকে, যিনি নাকি এলাকায় গরিবের ডাক্তার নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকেও পুরনো একটা মামলা, সন্ত্রাসী মামলা দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে? আমি সরকারকে, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই প্রশ্নই করতে চাই, ভাই আইনের শাসন প্রতিষ্ঠা আর এগুলো ঘটতে দেওয়া এক কথা নয়। যদি এগুলি ঘটে তাহলে মনে রাখবেন পুলিশ এই কালচারটাই শিখে যাচ্ছে, এবং এই কালচারটা কিন্তু আপনাদের জন্য এতদিন প্রয়োগ করা হয়েছিল, আগামী দিনেও আপনাদের জন্য এগুলি প্রয়োগ করা হবে। এটা কতদিন চলবে মিউজিক্যাল চেয়ারের মতো? প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। কিন্তু